একটি ছোট্ট গ্রামে রাকেশ নামের একজন গরিব কৃষক তার স্ত্রী বাসন্তীর সাথে বাস করত। রাকেশ খুবই গরিব ছিল। সে দিন-রাত অত্যন্ত কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত। সে কখনো জমিদারের কাছে মেহনত মজুদুরি করত, তো কখনো অন্যের ক্ষেত খামারে কাজ করত। এভাবেই টেনে টুনে কোনোভাবে তার সংসার চলত। সময়ের সাথে সাথে তার দারিদ্রতা আরও বেড়ে চলেছিল। বাসন্তী, আমার মনে হয় এখন আমার বাইরে কোনো শহরে গিয়ে কাজ করা উচিত। দেখো, এত পরিশ্রম করার পরেও আমরা একই রকম গরিব আছি। শুনেছি দূর শহরে পরিশ্রম কম করতে হয়, কিন্তু টাকা বেশি পাওয়া যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন বড় কোনো শহরে গিয়েই কাজ করব। তুমি যদি অন্য শহরে কাজ করতে চলে যাও, তবে তোমাকে ছেড়ে আমি এই ঘরে একা কিভাবে থাকব? আমি চাই না তুমি দূরে কোথাও যাও। আমার বেশি টাকার দরকার নেই। তুমি যা রোজগার করো আমি তাতেই খুশি। আমি কম টাকাতেই সংসার চালিয়ে নেব। শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি জানি বাসন্তী, তুমি যে কোনো বিপদে সবসময় আমার পাশে থেকেছ, কিন্তু এখন আমি আমাদের এই দারিদ্রতা আর সহ্য করতে পারছি না। অভাব দূর করতে হলে আমাকে অন্তত 1-2 বছরের জন্য শহরে যেতেই হবে। না হলে আমরা এভাবেই একটি একটি পয়সার জন্য সারা জীবন হাহাকার করব। শহরে অনেক কাজ আছে, সেখানে কাজ পেয়ে গেলে আমাদের দিন বদলে যাবে। ঠিক আছে, যদি তুমি যেতেই চাও তবে যাও, কিন্তু নিজের খেয়াল রাখবে। আমি আজই তোমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। তুমি চাইলে কাল সকালেই রওনা হতে পারো। রাকেশ শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে তার বেশভূষা পরিবর্তন করে পরিপাটি হয়েছে। তাকে দেখে বাসন্তী অবাক হয়ে গেল। ওগো শুনছ, এ কি দেখছি আমি? তোমার স্বাদের গোফজোড়া কোথায় গেল? হুট করে একদম উধাও হয়ে গেল যে। আরে বাসন্তী, আমি তো কাজের খোঁজে শহরে যাচ্ছি। সেখানে তো বড় বড় লোকেদের সাথে দেখা হবে। তাই ভাবলাম একটু পরিপাটি হয়ে না গেলে কি আর ভালো দেখায়, বলো তো? তাই বুঝি? তা যা বলেছ, তোমাকে তো এখন একদম কম বয়সীদের মতো লাগছে গো। শোনো, সাবধানে থেকো কিন্তু। শহরের মেয়েরা যেন আবার এমন সুন্দর চেহারা দেখে তোমাকে পছন্দ না করে ফেলে। বাসন্তী, তুমিও না, আমাকে হাসিয়ে ছাড়লে। আরে পাগলি, এই রাকেশের জীবনে তুমিই একমাত্র আপনজন। আমার সুখেও তুমি আছো, আমার দুঃখেও তুমি আছো। অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবার অবকাশ আমার কোথায়? আমি জানি গো, তুমি আমাকে অনেক ভালোবাসো। শুধু যাওয়ার সময় নিজের খেয়াল রেখো, এটাই আমার প্রার্থনা। এরপর রাকেশ নিজের ঝোলাটি কাঁধে তুলে নিয়ে তার স্ত্রীকে বিদায় জানিয়ে শহরের দিকে রওনা হল। সারাদিন হাঁটার পর সন্ধ্যায় সে শহরে পৌঁছাল। কিন্তু নতুন শহরে রাকেশের কোনো চেনা জানা লোক ছিল না। তাই সে মনে মনে ভাবল, যেমন তেমন করে আজ রাতটা আমাকে কাটানোর একটা ব্যবস্থা করতেই হবে। আগামীকাল থেকে তো আবার কাজের সন্ধান করতে হবে। রাকেশ রাত কাটানোর আশ্রয়ের জন্য একটি বাড়ির সামনে গেল। ঠিক তখনই বাড়ির মালিক বাইরে এলেন। রাকেশ বিনীতভাবে লোকটিকে বলল, ভাই, আমি অনেক দূরের গ্রাম থেকে এসেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। রাত কাটানোর জন্য আমার একটু জায়গা প্রয়োজন। আপনি যদি আপনার বাড়িতে আজ রাতটা থাকার অনুমতি দেন তবে বড় উপকার হতো। তুমি গ্রাম থেকে আসো বা অন্য কোথা থেকে, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে চিনি না, জানি না। আমার বাড়িতে তোমাকে জায়গা দেব কেন? তোমার মতো অনেকেই কাজ খুঁজতে শহরে আসে। যাও, অন্য কোথাও গিয়ে নিজের ঠিকানা খুঁজে নাও। রাকেশ অত্যন্ত লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। একটু দূরে অন্য একটি বাড়িতে গিয়ে সে আবার অনুরোধ করল, ভাই, আমি কি আজ রাতটা আপনার বাড়িতে থাকতে পারি? আপনি চাইলে আমি থাকার জন্য ভাড়ায় দিয়ে দেব। ভাই, আমার বাড়ি খুবই ছোট আর আমার পরিবার অনেক বড়। তোমাকে রাখা আমার পক্ষে অসম্ভব। তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। এই কথা শুনে রাকেশ নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। সে আরও কয়েকটি বাড়িতে গেল,
কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। এসব দেখে রাকেশ খুবই হতাশ হয়ে পড়ল। রাকেশ যখন এসব দুশ্চিন্তা করছিল, ঠিক তখনই তার নজর পড়ল এক বৃদ্ধার কুঁড়ে ঘরের ওপর। রাকেশ সেই বাড়িতে গিয়ে বুড়ি কাকিমাচি বলল, কাকিমা, আমি শহরে কাজের খোঁজে এসেছি, কিন্তু কেউ আমাকে আজ রাতে থাকার জায়গা দিচ্ছে না। এখন শুধু আপনার কাছেই আমার আশা। দয়া করে আমাকে এক রাত থাকার অনুমতি দিন। ওরে ছেলে, তুমি আমাকে কাকিমা বলে ডেকেছ। একজন কাকিমা তার ছেলেকে ঘরের বাইরে কিভাবে থাকতে দিতে পারে? চলো বাবা, ভেতরে এসো। রাকেশ বৃদ্ধার সাথে ঘরে গেল। বুড়ি কাকিমা তাকে পরম মমতায় বললেন, বাবা, এটা কি নিজেরই বাড়ি মনে করো? যতদিন ইচ্ছে তুমি এখানে থাকতে পারো। কাকিমা, আপনি এত বড় বাড়িতে একা থাকেন? আপনার সাথে আর কেউ নেই? আপনার পরিবার কোথায়? বাবা, আমার কোনো সন্তান নেই। একটি মেয়ে ছিল, সেও 2 বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। মেয়ের শোকে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছুদিন পর তিনিও আমাকে ছেড়ে চলে যান। এখন এই পৃথিবীতে আমার আর কেউ নেই। কাকিমা, আপনি কাঁদবেন না, আমি আছি তো। এখন থেকে আপনি একা নন। আমাকে আপনার নিজের ছেলের মতোই মনে করুন। তুমি খুব ভালো মানুষ বাবা, তবে শহরে খুব সাবধানে থেকো। এখানে অনেক ধূর্ত লোক থাকে, তারা সরল মানুষকে ঠকিয়ে নেয়। পরের দিন সকালে রাকেশ কাজের খোঁজে বের হল। খুব শীঘ্রই সে শহরের এক মহাজন সাবের মুদি দোকানে কাজ পেয়ে গেল। রাকেশ কখনো কোনো কাজে না বলতো না। সে অত্যন্ত মনোযোগ ও নিষ্ঠার সাথে সব কাজ করত। রাকেশের পরিশ্রম দেখে মহাজন সাব খুব খুশি হলেন এবং তার বেতন বাড়িয়ে দিলেন। রাকেশ তার আয়ের টাকা থেকে সামান্য খরচ করত, আর বাকি টাকা একটি পুটলিতে জমিয়ে রাখত। সে মনে মনে ভাবত, যখন আমার কাছে 5,000 টাকা জমা হয়ে যাবে, তখন আমি আমার স্ত্রীর কাছে ফিরে যাব। তারপর গ্রামে ভালো কোনো ব্যবসা শুরু করব। এভাবে কয়েক বছর কঠোর পরিশ্রম করে রাকেশ 5,000 টাকা জমিয়ে ফেলল। কাকিমা, আমার কাছে 5,000 টাকা জমা হয়েছে। আমি ভাবছি যদি কোনো কারণে এই টাকাগুলো হারিয়ে যায় বা কেউ ছিনিয়ে নেয়, তবে তো আমার সব পরিশ্রম বৃথা যাবে। আমাকে খালি হাতে ঘরে ফিরতে হবে। আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। এখন আমার বাড়ি ফিরে যাওয়াই ভালো। ছেলে, তুমি ঠিকই বলেছ, তবে এখনই বাড়ি যাচ্ছ কেন? আরও কয়েকদিন থাকতে পারতে। কাকিমা, থাকতে তো আমিও চাই, কিন্তু এই জমানো টাকার নিরাপত্তার কথা ভেবে আমি দুশ্চিন্তায় আছি। তুমি এক কাজ করো, তুমি এই শহরের নামকরা জমিদার প্রতাপ সিংয়ের কাছে যাও। তার কাছে টাকাগুলো আমানত রেখে আসো। যখন বাড়ি যাবে তখন তার কাছ থেকে নিয়ে যেও। কিন্তু কাকিমা, আমি জমিদারের কাছে কিভাবে টাকা রাখব যদি পরে সে আমাকে টাকা ফেরত দিতে অস্বীকার করে? আরে না বাবা, প্রতাপ সিং খুবই সৎ আর ভালো মানুষ। তুমি নিশ্চিন্তে টাকা রাখতে পারো। অনেক লোকই তাদের সম্পদ তার কাছে রাখে। কাকিমার কথা শুনে রাকেশ তার 5,000 টাকা নিয়ে জমিদার প্রতাপ সিংয়ের কাছে গেল। জমিদার তাকে দেখে গম্ভীরভাবে বললেন, তুমি কে? এখানে কেন এসেছো? আগে তো তোমাকে দেখিনি। হুজুর, আমার নাম রাকেশ। আমি গ্রাম থেকে শহরে কাজ করতে এসেছি। পরিশ্রম করে 5,000 টাকা জমিয়েছি। আমি এই টাকাগুলো আমানত হিসেবে আপনার কাছে রাখতে চাই। আপনার কাছে আমার টাকা নিরাপদ থাকবে। আমি কয়েকদিন পর গ্রামে ফিরে যাওয়ার সময় আপনার কাছ থেকে নিয়ে নেব। দয়া করে টাকাগুলো রাখুন। জমিদার দ্রুত টাকার পুটলিটি হাতে নিয়ে নিলেন এবং ছলনা করে বললেন, তোমার টাকা রাখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকা আমার কাছে নিরাপদ থাকবে। এখন তুমি কাজ করো, যখন ইচ্ছে ফেরত নিয়ে যেও। জমিদারের কথা শুনে রাকেশ নিশ্চিন্ত হয়ে খুশি মনে ফিরে এলো। আরও কয়েকদিন কাজ করার পর রাকেশের তার স্ত্রীর কথা খুব মনে পড়ল, তাই সে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে জমিদারের কাছে টাকা নিতে গেল। হুজুর, আমি এখন গ্রামে ফিরে যাচ্ছি, তাই আমার জমা রাখা টাকাগুলো নিতে এসেছি। দয়া করে আমার 5,000 টাকা ফেরত দিন। কোন টাকার কথা বলছো তুমি? তুমি আমাকে টাকা কখন দিলে? হুজুর, এ কি বলছেন? কিছুদিন আগেই তো আমি 5,000 টাকা আপনার কাছে আমানত রেখেছিলাম। তুমি কি পাগল হয়ে গেছো?
এমন মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করছে না? 5,000 টাকা? আরে এত টাকা তো তোমার 7 পুরুষেও কেউ দেখেনি। তোমার কাছে 5,000 টাকা আসবে কোত্থেকে? কোনো প্রমাণ আছে যে তুমি আমাকে টাকা দিয়েছ? হুজুর, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। সবাই বলেছিলেন আপনি খুব ভালো মানুষ, তাই টাকা দেওয়ার সময় আমি কোনো রসিদ বা প্রমাণ নিইনি। প্রতাপ সিং একটি কথাও শুনল না। উল্টো সে চাকরদের ডেকে রাকেশকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। অসহায় রাকেশ কাঁদতে কাঁদতে বুড়ি কাকিমার বাড়ির দিকে যেতে লাগল। হে ঈশ্বর, আমার এত বছরের পরিশ্রমের সব টাকা লুট হয়ে গেল। ওই বদমাস জমিদার আমাকে নিঃস্ব করে দিল। এখন আমি বাড়ি গিয়ে কি মুখ দেখাবো? কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? তুমি তো টাকা আনতে গিয়েছিলে। কাকিমা, আমি শেষ হয়ে গেছি। জমিদার প্রতাপ সিং আমার টাকা ফেরত দিল না। সে বলল সে নাকি আমাকে চেনেই না, উল্টো আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা, এসব আমার কারণেই হয়েছে। আমি তোমাকে ওর কাছে যেতে বলেছিলাম। আমি জানতাম না যে প্রতাপ সিং এত বড় প্রতারক। কাকিমা, নিজেকে দোষ দেবেন না। আপনি তো আমার মঙ্গলের জন্যই বলেছিলেন। হয়তো এটাই আমার কপালে লেখা ছিল। ঠিক সেই সময় সেখানে শিলা নামের এক প্রতিবেশী মহিলা এলেন। কি ব্যাপার কাকিমা, আপনারা দুজনে এত চিন্তিত কেন? কিছু হয়েছে নাকি? কি বলবো বোন, আমার সাথে বড় অন্যায় হয়েছে। দিন রাত এক করে 5,000 টাকা জমিয়েছিলাম। কত কষ্ট করেছি, কতদিন না খেয়ে থেকেছি, কিন্তু সেই জমিদার প্রতাপ সিং আমার সব টাকা আত্মসাৎ করে নিল। শিলা সব কথা মন দিয়ে শুনলেন। তারপর তিনি হাসি মুখে বললেন, আপনাদের দুজনকে চিন্তা করতে হবে না। আমার কাছে একটি উপায় আছে। যদি এই পরিকল্পনা কাজ করে তবে ওই জমিদারকে ভালো শিক্ষা দেওয়া যাবে এবং আপনার টাকা উদ্ধার হবে। তারপর শিলাবুড়ি কাকিমার কাছ থেকে একটি বড় ব্যাগ চাইলেন। ব্যাগ নিয়ে তিনি বললেন, কাকিমা, এখন আমি আর রাকেশ ভাই ওই জমিদারের কাছে যাব। আপনিও আমাদের সাথে চলুন, তবে আপনার কাজ একটু আলাদা। শিলা হাতে সেই ব্যাগটি রেখে, যেটি আসলে পাথর দিয়ে ভরা ছিল, রওনা হলেন। জমিদারের বাড়ির কাছে পৌঁছে তিনি কাকিমাকে বললেন, কাকিমা, আপনি দরজার বাইরে অপেক্ষা করুন। যতক্ষণ না জমিদার রাকেশ ভাইয়ের টাকা ফেরত দেয় ততক্ষণ ভেতরে আসবেন না। যখন রাকেশ ভাই টাকা পেয়ে বাইরে আসবে তখন আপনি ভেতরে গিয়ে আমাকে বলবেন, বৌমা, তোমার স্বামী বিদেশ থেকে ফিরে এসেছেন, তাড়াতাড়ি বাড়ি চলো। শিলা এবং রাকেশ জমিদারের ঘরের ভেতর গেলেন। শিলার হাতে বড় ব্যাগ দেখে জমিদারের চোখ চকচক করে উঠল। বোন, তুমি কে? আর এই ব্যাগে কি আছে? হুজুর, আমি একজন বড় ব্যবসায়ীর স্ত্রী। আমার স্বামী ব্যবসার কাজে বিদেশে গেছেন। আমাদের গ্রামে আজকাল খুব চুরি হচ্ছে, তাই ভয়ে আমি আমার সারা জীবনের সঞ্চয়, হীরা, সোনা, রূপা সব এই ব্যাগে ভরে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি যদি দয়া করে এটি আপনার কাছে আমানত রাখেন তবে আমি নিশ্চিন্ত হতে পারি। আমার স্বামী ফিরলে আমি এটি ফেরত নিয়ে যাব। এই ব্যাগ দেখে তো মনে হচ্ছে 10-15 লাখ টাকার সম্পদ আছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বোন, তুমি একদম ঠিক কাজ করেছ। আমার চেয়ে নিরাপদ জায়গা আর কোথাও পাবে না। তুমি নিশ্চিন্তে ব্যাগটি এখানে রাখো। আমি এটি প্রাণের চেয়ে বেশি আগলে রাখব। কিন্তু হুজুর, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি পরে আপনি অস্বীকার করেন? বোন, পুরো শহরে আমার সততার সুনাম আছে। কেউ আমাকে প্রতারক বলতে পারবে না। ঠিক সেই মুহূর্তে রাকেশ সেখানে প্রবেশ করল। তাকে দেখেই জমিদার ভয় পেয়ে গেল। সে ভাবল, আরে, এই লোকটা আবার কেন এলো? এখন যদি সে কান্নাকাটি করে টাকার কথা বলে তবে তো এই ধনী মহিলা আমাকে বিশ্বাস করবে না। এক কাজ করি, সে কিছু বলার আগেই তার 5,000 টাকা ফেরত দিয়ে দিই। এতে এই মহিলার চোখে আমার সততা প্রমাণ হয়ে যাবে। আরে রাকেশ ভাই, তুমি এসেছ। দেখো বোন, এই লোকটি পরিশ্রমী মানুষ। সে কিছু টাকা আমার কাছে রেখেছিল। আজ সকালেই সে নিতে এসেছিল, কিন্তু কাজের চাপে আমি তাকে চিনতে পারিনি। পরে আমার সব মনে পড়েছে। ভাই, এই নাও তোমার 5,000 টাকা। আমি তো লোক পাঠিয়ে তোমাকে ডাকানোর কথা ভাবছিলাম। প্রতাপ সিং দ্রুত রাকেশকে 5,000 টাকা ফেরত দিয়ে দিলেন। রাকেশ টাকা নিয়ে সেখান থেকে সরে গেল। দেখলে তো বোন,
আমি সঙ্গে সঙ্গে গরিবের টাকা ফেরত দিয়ে দিলাম। শিলা যখন ব্যাগটি দিতে যাচ্ছিলেন ঠিক তখনই বুড়ি কাকিমা পরিকল্পনা মতো ভেতরে এলেন। বৌমা, তাড়াতাড়ি চলো, তোমার স্বামী বিদেশ থেকে ফিরে এসেছেন, তিনি এখনই তোমাকে ডাকছেন। ও কাকিমা, এটা তো খুব সুখবর। হুজুর, আমার স্বামী যখন ফিরেই এসেছেন তখন আর আমার সম্পদ আপনার কাছে রেখে আপনাকে কষ্ট দেবার দরকার নেই। আমার স্বামী নিজেই এগুলো সামলাবেন। এই বলে শিলা ব্যাগটি নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। জমিদার প্রতাপ সিং হাঁ করে তাকিয়ে রইলেন। হায় ঈশ্বর, এ কি হলো? এত সোনাদানা হাতের কাছে এসেও ফসকে গেল। ওই ব্যবসায়ীকে এখনই ফিরতে হলো। আহারে, আর কিছুক্ষণ পরে ফিরলে এই সম্পদগুলো আমার হতো। এ কি কপাল আমার! ওদিকে বাইরে এসে শিলা রাকেশকে বললেন, ভাই, কখনো আশা হারাবেন না। পৃথিবীতে এমন কোনো ধূর্ত নেই যার চাল সবসময় সফল হয়। এখন আপনি বাড়ি ফিরে যান। বোন, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কাকিমা, আপনিও আমাকে মা হিসাবে আগলে রেখেছেন, আমি আপনাদের ভুলব না। রাকেশ তার গ্রামে ফিরে গেল। তার স্ত্রী বাসন্তী তাকে দেখে অত্যন্ত খুশি হল। রাকেশ তাকে সব কথা খুলে বলল। বাসন্তী, এই দেখো, আমি ফিরে এসেছি। ওগো, তুমি শেষমেশ ফিরলে। তোমার চিন্তায় চিন্তায় এতদিন আমার দিন আর রাত এক হয়ে গিয়েছিল। প্রতিদিন দরজায় দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকতাম, এই বুঝি তুমি এলে। প্রতিটি মুহূর্ত আমি শুধু তোমার ফেরার কামনাই করেছি। আর চিন্তা করো না বাসন্তী, আমি এসে গেছি। আমি বুঝতে পেরেছি নিজের পরিবার আর নিজের মাটি ছেড়ে দূরে কোথাও যাওয়ার কোনো মানে নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। কিন্তু আমাদের সংসার চলবে কিভাবে? যা করার এখন এই গ্রামেই করব। আমি আমার জমানো পুঁজি দিয়ে গ্রামেই একটি ভালো ব্যবসা শুরু করার চেষ্টা করব। পরিশ্রম করলে আমাদের গ্রামেই সোনার ফসল ফলবে। এখন থেকে আমরা সুখে দুঃখে একসাথেই থাকব। তারপর রাকেশ তার জমানো টাকা দিয়ে সবজির ব্যবসা শুরু করল। তার সততা ও পরিশ্রমের কারণে ব্যবসা খুব দ্রুত ফুলে ফেপে উঠল। অল্প দিনেই সে একটি বড় বাড়ি কিনল এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। বন্ধুরা, সফলতা হঠাৎ করে আসে না। ধৈর্য, পরিশ্রম এবং সেই সাথে সঠিক বুদ্ধির প্রয়োগই মানুষকে জীবনে সফল করে তোলে। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।